গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত। কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তেমনি ডাকাতের উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সংঘবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালিকে বলে যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময় সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরো কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এ কথায় রাজি হলো না। বাওয়ালি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি আর 3-4 বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার। কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময় বাঘের কবলে পড়তে হবে। দীপালি এ কথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো মানুষ একসাথে বনে লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না। কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি গ্রামের ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করলো যেন তারা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়। কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সমান। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবে মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে। যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয় বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে। বাচ্চা হবার আগে সে নিজেও গোলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হ্যারিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্য থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক
দীপালি দেখলো চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো, তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচ খচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হারিকেনের আলোতে দেখলো কেউ নেই। দীপালি আর একটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠলো। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আশেপাশে নিষতি পরিবেশ। এবার তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। অনেক বাঘ মানুষকে একটু দূরে, অনেক দূর থেকে পেছু নেয়, সময় মতো মানুষের উপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায়নি, তবে অযথা আর এগিয়ে লাভ নেই। কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পেছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবলো এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনলো যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা, ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি যেই আবার গ্রামের পথে মুখ করলো, সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি, দীপালি। মসজিদের নামাজ জানেন না? আগে বলছেন এটা জিরো মসজিদ, তো এটা জিরো মসজিদ তো বন্ধ দেখা যায়। এটা ওই যে পার্কে এসে রে, এটা জিরো মসজিদ তো বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে কেউ ঢুকলে মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পেছনে ঘুরে দেখলো যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন দেখা যায় না, বেশিরভাগ ওই 60 থেকে এরকম নামলে তখন দেখা যায় কে কে ওখানে। মদন। দীপালি দু একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরো ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে। হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি। ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি, আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারদিকে কোনো কিছুই ছিল না। না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখলো তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখলো তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সে অন্ধকার একটা মানুষের মতো অবয়ব, কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে মদনের বীভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মনি ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি, আমাকে নিয়ে যা, দীপালি, আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না। প্রচন্ড জোরে চিৎকার